আমরা একটা ইমেইল পড়ব এবং তার আগে আমি একটু দেখি যে আমাদের যারা লিখছেন ফুর্তির ভূত এফএমের পেজে তাদের মধ্যে অনেককেই দেখতে পাচ্ছি যে এখন তারা আছেন। এই মুহূর্তে আমি অনেককেই দেখতে পাচ্ছি। আমাদের যে ভূত এফএমের পেজটা সেটার অ্যাড্রেসটা একটু বলে দিই, www.facebook.com/bhutfm.russell এই জায়গাটায়। এবং আপনারা এসে আপনাদের লেখা আপনারা কমেন্ট করতে পারেন এবং আপনাদের সবকিছু শেয়ার করতে পারেন। আমরা যেটা করব, দেখতে পাচ্ছি এখানে রূপাঞ্জল ইভা আমাদের এখানে আছেন, আমাদের এখানে আছেন দেখতে পাচ্ছি স্বপন মোল্লা, এছাড়াও এমডি রিয়াদ, আতিকুর রহমান আতিক, এছাড়াও আমাদের এখানে আছেন ইমন হোসেন জয়, SY বকুল, আসিফ চৌধুরী, ইমরান হোসেন লিমন সহ আরো অনেকে। আমরা চলে যাব এখন আমাদের ঘটনায়, তারপর আবারও ফিরে আসবো আপনাদের কাছে আপনাদের SMS নিয়ে। আপাতত একটা ঘটনায় যাচ্ছি। তো যিনি লিখেছেন তার নাম আপনারা জানেন, এর আগেও তিনি ঘটনা পাঠিয়েছেন। তার নাম সাদমান সাকিব এবং তিনি বলেছেন যে প্রথমে আমার সালাম, আশা করি ভালো আছেন। আজ অনেক দিন পর ভূত এফএমের জন্য একটা ঘটনা লিখে পাঠাচ্ছি। ঘটনাটা আমার এক ফ্রেন্ড আমাকে দিয়েছে এবং বিশেষভাবে মেনশন করে দিতে বলেছে যে ভূত এফএমের ফ্যান। যদিও আমার ফ্রেন্ড বাংলা বুঝে না, বাট আমি ওকে শোয়ের ইনসিডেন্টগুলো ইংলিশ করে বলি। তো জানেন আপনারা যে সাদমান মালয়েশিয়া থেকে আমাদেরকে এটা লিখেছেন। এন্ড ফর দিস ইনসিডেন্ট থ্যাঙ্কস টু মাই ফ্রেন্ড আমিন হু ইজ ফ্রম সুদান। Thank you very much, Amin. We love you and thanks for your story. And I think যে next time we'll get more. তো এখন যেভাবে লিখেছেন সেভাবে পড়ছি। ইনসিডেন্টে যে প্লেস, স্ট্রিট অ্যান্ড লোকেশনের কথা বলা হয়েছে তা আমি এখানে মেনশন করব না কিছু কারণে। অ্যান্ড মেনশন লোকেশনটা কয়েকদিন আগেও গুগল ম্যাপে ছিল, বাট নাও এটা দেখা যায় না। সো আমি কয়েকদিন আগের ম্যাপে পিকটা আমি অর্থাৎ ইমেজটা আমি অ্যাড করে দিলাম, বাট প্লেসটার নামটা ব্ল্যাক করে। ঘটনাটা আমার ফ্রেন্ড আমাকে যেভাবে বলেছিল আমি ঠিক সেভাবেই লিখছি। আমি আমিন, সুদান থেকে মালয়েশিয়া এসেছি 2014 শেষের দিকে। এসেই আমি আমার ইউনিভার্সিটির হোস্টেলে উঠি এন্ড ওখানেই থাকি 2 years। এন্ড অফ 2016 আমার ভাইয়া জানায় যে সে মালয়েশিয়াতে আসবে এন্ড এখানেই থাকবে। সো নাও আমাদের জন্য একটা বাসা দেখতে হবে। আমি এটা শুনে অনলাইনে বাসা দেখতে শুরু করি। এই প্রথম মালয়েশিয়ায় বাসা খুঁজছি, সো এক্সপেরিয়েন্সই নেই। তাই ফ্রেন্ডদের কাছ থেকে হাউস রেন্টের কিছু ওয়েবসাইট কালেক্ট করলাম এন্ড অনেক বাসা দেখছিলাম এন্ড সব হাউস রেন্টে অ্যাডভার্টাইজমেন্ট ছিল। এই কন্ট্যাক্ট পার্সনে এজেন্টের নাম দেওয়া থাকতো এবং উইচ ইজ উইথ কন্ট্যাক্ট নাম্বার। সো বুঝে গেলাম যে মালয়েশিয়াতে হাউস রেন্ট করতে হলে এজেন্টদের সাথে কন্ট্যাক্ট করতে হয়। এর সাথে বিভিন্ন হাউসের রেন্ট সম্পর্কে একটা আইডিয়া পেয়ে গেলাম। যাই হোক, অনেক খুঁজতে খুঁজতে কোন এক সাইটের একদম শেষ দিকে একটা হাউস অ্যাডভার্টাইজমেন্টের বেশ চোখে পড়ে আমার। অ্যাডভার্টাইজমেন্টটা অদ্ভুত। এখানে জাস্ট লোকেশন লেখা ছিল, স্ট্রিট অ্যাড্রেস দেয়া ছিল, বাট কোনো এজেন্টের নাম সেখানে ছিল না, কোনো ফোন নাম্বার নেই। আমি মেবি ওই অ্যাডভার্টাইজমেন্টের আগে আরো 500 অ্যাডভার্টাইজমেন্ট দেখে ফেলেছি, বাট ওটাই প্রথম যেটায় কোনো এজেন্টের ইনফরমেশন নেই। আমি সাথে সাথে অ্যাড্রেসটা নিয়ে গুগল ম্যাপে চেক করলাম, জিপিএস এ অ্যাড্রেসটা সেট করে ওই জায়গায় চলে গেলাম। ওহ, একটা কথা বলতে ভুলে গেছি। বাসার যেটার অ্যাডভার্টাইজমেন্ট দেয়া ছিল সেটার কোনো পিকচারও ছিল না, বাট ডিটেলসে লেখা ছিল যে ওটা একটা ডুপ্লেক্স বাংলো, রেন্ট 600 RM পার মান্থ। আমি রেন্টটা দেখেই আরো অবাক হই, কারণ 600 RM এতে এই টাকায় বাংলোটাও KL এর একদম আশেপাশের লোকেশনে পাওয়া, এটা একটা স্বপ্নের মতো ব্যাপার বলে ভাবা যায়। বলে রাখা ভালো যে ওই লোকেশনটা হলো KL এর পাশে একটা সিটি, শাহ আলম নামে একটা সিটি, ওই সিটিতে। এবং ওখানে এমন ডুপ্লেক্সের রেন্ট হয় মিনিমাম
1500 RM। যাই হোক, সব মিলে অনেক বেশি কিউরিয়াস হয়ে গেলাম আমি, এবং সাথে সাথে বের হয়ে পড়ি আমার কার নিয়ে, এবং কারে জিপিএসটা সেট করে লোকেশনে চলে যাই। এবার আমি আরো বেশি অবাক হই। মেনশন করা স্ট্রিটে পৌঁছেই দেখি যে হোল স্ট্রিটে অনলি একটা বাংলো, ওটার পেছনে শুধুই জঙ্গল। বাট হোল স্ট্রিটে একটাই বাংলো কেন? কোনো অ্যাপার্টমেন্ট, কোনো বাসা নেই। আমি ওখানে পৌঁছেই বিকেল 5টার দিকে পৌঁছাই, এবং বাংলো থেকে একটু বাইরে, মানে ওই স্ট্রিটের এন্ট্রান্সে আমি আমার কারটা পার্ক করি। কোনো একটা অদ্ভুত কারণে আমি আমার কারটা স্ট্রিটের ভেতর নিতে পারছিলাম না, যেন কোন একটা ইনভিজিবল ওয়াল বারবার আমাকে সামনে যেতে বাধা দিচ্ছিল। যাই হোক, কার থেকে নেমে হেঁটে হেঁটে চলে যাই। বাংলোটা বেশ পুরনো, লাইক অনেক আগের স্ট্রাকচার। দেখে মনে হচ্ছিল অলমোস্ট 50 ইয়ার্স পুরনো একটা বাংলো। বলে রাখা ভালো যে শাহ আলম বেশ ডেভেলপড এরিয়া, অ্যান্ড ওখানে সব বাংলো বেশ মডার্ন। সেখানে একটা এমন ওল্ড বাংলো একটু অবাক করলেও আমি ভাবি যে মেবি এটা রিজন এত কম রেন্টের। পুরনো হলেও কেন জানি অনেক অ্যাট্রাকটিভ একটা বাংলোটা। ডোর নক করলাম। কিছুটা সময় দাঁড়িয়ে থাকার পর একজন লোক ডোর খুলে জিজ্ঞেস করলো কি চাই। আমি বললাম যে আমি ইন্টারনেটে অ্যাডভার্টাইজমেন্ট দেখে এসেছি রেন্ট নেয়ার জন্য। লোকটা অদ্ভুত ভাবে তাকিয়ে বললেন, ইন্টারনেট? তার ফেস দেখে মনে হলো সে ইন্টারনেট ওয়ার্ডটাই ফার্স্ট টাইম শুনল। আমি ভেবে নিলাম হয়তো না জেনে, হয়তো জানে না উনি, অন্য কেউ হয়তো অ্যাডটা দিয়েছে। যাই হোক, আমি এরপর ভেতরে গেলাম। ভেতরে ঢুকেই আমার মনে হলো আমি অন্য কোনো দুনিয়ায় চলে এসেছি। একদম সাইলেন্ট, খুব ঠান্ডা। অ্যান্ড মালয়েশিয়াতে ইউজুয়ালি এভরি ডে বৃষ্টি হয়, বাট বৃষ্টি না হলে সেদিন বেশ গরম ওয়েদার, অ্যান্ড ওই দিন কোনো বৃষ্টি ছিল না। বাট বাসার ভেতরে অনেক ঠান্ডা। ও হয়তো মেবি এসি চলছে, সো হতেই পারে। আমি ঢুকতেই দেখি খুব সুন্দর করে সাজানো একটা ড্রয়িং রুম। বাট সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো ফার্নিচারগুলো ওই বাংলোর মতো 50 বছরের পুরনো হবে। কোনো টিভি নেই, একটা ফোন আছে টেবিলে, বাট ফোনটা অ্যানালগ, ওল্ড অ্যানালগ ডায়াল ফোন। কেন জানি এবার আমার একটু ভয় লাগতে শুরু করলো। আমি আসলে কোথায় আসলাম? আমি ওই লোকটাকে জিজ্ঞেস করি যে বাসায় কেউ নেই। সে কোনো রিপ্লাই দেয় না। সে আমাকে জাস্ট একটা চেয়ার দেখিয়ে বলে, ওটায় বসেন। এটা বলেই সে ভেতরে চলে যায়। সে ভেতরে যাওয়ার পর একটা মহিলার আওয়াজ ভেসে আসে আমার কানে। ভেতরে কেউ একজন বেশ কাঁদছে, খুব করুণ সেই কান্নার সুর। আমি চেয়ার থেকে উঠে এদিক ওদিক ঘুরে বাসাটা দেখতে থাকি এবং ভাবি এই বাসাটা রেন্ট নেওয়াটা ঠিক হবে কি। কেন জানি নেগেটিভ ফিলিংস আসছে আমার বাসার ভেতরে। ঠিক তখনই আমি আবিষ্কার করি যে বাসার কোনো এসি নেই। দেন এত ঠান্ডা কেন? কান্নার আওয়াজটা যেন আরো শার্প হতে শুরু করলো। আমি এবার একটু জোরেই বলি, স্যার, ওয়্যার আর ইউ? ক্যান ইউ প্লিজ কাম আউট? ভেতর থেকে কোনো রিপ্লাই আসে না, শুধু কান্নার আওয়াজ আসতে থাকে। আমি দেখতে পাই ড্রয়িং রুমের সাথে কানেক্টেড একটা করিডোরে 3টা রুমের ডোর। ওই 3টার ফার্স্ট ডোর থেকে ওই কান্নার আওয়াজটা আসছে। করিডোরটা বেশ অন্ধকার। আমি প্রথমে চিন্তা করি যে থাক, বাসাটা রেন্ট না নেব না, চলে যাই। বাট মেইন ডোরের কাছে গিয়ে আবিষ্কার করি যে মেইন ডোরটা লকড,
কোনোভাবেই খুলছে না। এবার ঘটনা আমার জন্য বেশ ভয়ের হয়ে যায়। রিস্ট ওয়াচে দেখি অলরেডি 7টা বেজে গেছে। আমি তো বুঝলাম না কখন কিভাবে 2 ঘন্টা চলে গেল। বাসার ভেতরে এবার আস্তে আস্তে আরো অনেক সাউন্ড হতে শুরু করলো, সাথে ওই কান্নার আওয়াজ তো আছেই। এবার সাউন্ডটা পেলাম যেন কেউ হাঁটছে, কেউ কথা বলছে। মনে হচ্ছে আমার আশেপাশে অনেক মানুষ আছে, বাট কাউকে দেখা যাচ্ছে না। আমি সাহস করে ওই কান্নার আওয়াজটা এবং ওই কান্নার আওয়াজ আসা রুমেরটার দিকে গেলাম, কারণ ওই লোকটা ওই দিকেই গিয়েছিল। রুমটার কাছে গিয়ে দরজাটা খুলতেই ভেতরে যা দেখতে পেলাম সেটা মেবি কখনো আমি আমার নাইটমেয়ারেও চিন্তা করিনি, এন্ড ওয়ার্স্ট নাইটমেয়ারেও আমি চিন্তা করিনি। আমি দেখলাম একটা মহিলা ফ্লোরের উপরে পড়ে আছে, এন্ড খুব করুণ ভাবে কাঁদছে। তার বডির মানে বিভিন্ন মানে তার বডি আছে ওয়েস্ট পর্যন্ত আছে, এবং ওয়েস্ট থেকে বাকিটা নেই। অনেক রক্ত পড়ছে কাটা জায়গা থেকে। পাশে ওই লোকটা যে আমাকে ডোর খুলে দিয়েছিল, সে বসে বসে কিছু খাচ্ছে। আমার বুঝতে বাকি রইল না যে সে ওই মেয়েটিকে খাচ্ছে। আমি তখন এতটাই ভয় পেয়ে যাই যে ভয়ে মুভ করতে পারছিলাম না পর্যন্ত, আবার বুঝতেও পারছিলাম না এখানে দাঁড়িয়ে থাকাটা ঠিক না। বলে রাখা ভালো, আমি সুদানে কয়েকবার জিনও দেখেছি, তাই একটু সাহস নিয়ে ভেতরে মানে জাস্ট ওখান থেকে কোনো মতে দৌড়ে আমি মেন ডোরের কাছে আসলাম। পকেট থেকে সেলফোনটা বের করে দেখি চার্জ নেই, এবং কোনো ফোনে কেন সেটাও বুঝলাম না, কারণ ফোনে ফুল চার্জ ছিল। আমি ডোর ধাক্কাতে থাকি, বাট বুঝতে পারি এভাবে এটা খুলবে না। মনে হচ্ছিল যেন আজ আমার লাইফে মেবি এখানে শেষ। কিন্তু কিভাবে যেন হঠাৎ করেই ডোরটা খুলে গেল। আমি ডোরটা থেকে বের হতেই দেখি, হে কি, আমি তো একটা জঙ্গলের ভেতরে। রিস্ট ওয়াচে দেখি তখন রাত 11টা বাজে। অন্ধকার জঙ্গলের ভেতরে আমি শুনতে পাচ্ছি অনেক মানুষের চিৎকার, এবং তারা চিৎকার করে কাঁদছে, ঠিক যেমনটি মহিলা কাঁদছিল। আমি খুব বেশি সাহস করে দোয়া পড়তে পড়তে একটু সামনে এগিয়ে যাই এবং জঙ্গলের বেদ থেকে বের হওয়ার জন্য সামনে যেতে থাকি, এবং দেখতে পাই সামনে অনেক লাশ পড়ে আছে। সব লাশই করুণভাবে কাঁদছে, সবার বডি বেশ কিছু পার্ট যেন খেয়ে ফেলা হয়েছে। আমি এরপর দেখি একটু সামনেই একটা লাশ, যেটা আমার দিকে তাকিয়ে আছে। আরেকটু খেয়াল করে দেখি ওটা আমার মতোই দেখতে একটা লাশ, ওটার হাফ বডি নেই। এটা আমি ওখানেই দেখে সেন্সলেস হয়ে যাই। আমি জানি না এরপর কি হয়েছে, বাট আমি পরদিন নিজেকে একটা বাসায় আবিষ্কার করি। উঠেই বাসার এক বেশ এইজেড মহিলাকে দেখতে পাই এবং তাকে জিজ্ঞেস করি যে এটা কোথায়। উনি বলেন, আমার ছেলে ভেতরে তোমাকে পাশের জঙ্গলে পড়ে থাকতে দেখতে পেয়ে নিয়ে এসেছে। আমি এরপর লাফ দিয়ে উঠে ডোর খুলে দেখি, আরে পাশের ওই রাস্তা তো সম্পূর্ণ একটা জঙ্গল, আর আমার কারটা জঙ্গলের বাইরে পার্ক করা। এবার বুঝতে পারি কেন কারটা ঢুকছে না, বাট দেন ওই বাড়িটা কোথায়, এন্ড এটা জঙ্গল হলো কিভাবে? এসব কোশ্চেনের অ্যান্সার জানতে চাই ওনার কাছে। উনি বললেন যে উনি এখানে অলমোস্ট 50 ইয়ার্স ধরে থাকেন ওই জঙ্গলে। ওখানে 25 থেকে 30 বছর আগে একটা বাসা ছিল, এবং ওই বাসাতে এখানকার রেস্ট হাউস ছিল সেটা, এবং প্রাইভেট রেস্ট হাউস। ওই রেস্ট হাউসের ওনার ছিলেন একজন ক্যানিবল, এবং তিনি হচ্ছেন ওই তো মানুষ খান আর কি। রেস্ট হাউসের গেস্টরা মোস্টলি ছিল তার ভিকটিম, এন্ড আমি কথাগুলো শুনছি আর মনে হচ্ছে এবং মনে করার ট্রাই করছি কাল রাতে আমার সাথে কি কি হয়েছে, কারণ আমি এতটাই শক যে আমি সব ক্লিয়ারলি মনে করতে পারছিলাম না। যাই হোক, দেন আরো জানতে পারি যে ওই বাড়িতে কিছুদিন পর কিছু লোকাল তামিলরা এসে বাড়িটা ভেঙে ফেলে, এন্ড ওইখানে
ওদেরকে পিটিয়ে মেরে ফেলে। এরপর থেকে ওই প্লেসটা অ্যাবান্ডন্ড বাট অনেকেই মানে মাঝে মাঝে সেই হাউসটা রেন্টের অ্যাডভার্টাইজমেন্ট দেখে ওখানে আসে। তাদের অনেকে ওখানে হার্ট অ্যাটাক করে মারাও গেছে, যাদের লাশ পরদিন জঙ্গলে পাওয়া যায়। আমার বুঝতে বাকি থাকে না যে কাল রাতেও ওই সব কান্নার আওয়াজ এবং সেই সব মানুষদেরই আমি দেখেছিলাম। এবং বাসার মহিলা আর তার ছেলে আসেন, আমি তাদেরকে থ্যাঙ্কস দেই আমাকে সেভ করার জন্য, এন্ড বলি যে ওনার মার কাছ থেকে সব শুনেছি, উনি যেন আকাশ থেকে পড়লেন। আমাকে বলেন, মা, আমার মা তো মারা গেছেন অলমোস্ট 25 ইয়ার্স আগে। আমি তখন মিলাতে পারি না যে ওই বাসায় যে মহিলার কান্নার আওয়াজ শুনছিলাম, যাকে আমি অমন ভাবে ফ্লোরে পড়ে থাকতে দেখেছিলাম, সে আর কেউ নয়, এই লোকটার মা, যিনি আমার সাথে একটু আগেই কথা বলছিলেন। এইসব ঘটনার পর বেশ কিছুদিন আমি অনেক সিক ছিলাম, এতটাই যে আমি একটা সেমিস্টার ড্রপ করে দেই। এই ছিল আমার ঘটনা। ভাইয়া, এই ঘটনাটা আমার ফ্রেন্ডের কাছ থেকে শোনার পর আমি ওই স্ট্রিটটাতে গুগল করে দেখেছি, যদিও অ্যাডভার্টাইজমেন্টটা খুঁজে পাইনি, বাট লোকেশনটা গুগল ম্যাপে দেখা যেত। এন্ড গুগল ম্যাপের আশ্চর্যজনকভাবে একটা স্ট্রিটে একটা হাউস শো করত, যেটা আমি দেখেছি। বাট ওই বাড়িটা যখন ভেঙে ফেলা হয় তখন গুগল ম্যাপও ছিল না। রিসেন্টলি অনেক ইনসিডেন্টের পর মালয়েশিয়ার গভর্নমেন্ট ওটাকে ফেক অ্যাড্রেস বলে সব ঘটনা হাইড করে গুগল ম্যাপ থেকে অ্যাড্রেসটা মুছে ফেলে। তারপরও আমি ওই লোকেশনে গিয়েছিলাম, এন্ড ওখানে এখন শুধুমাত্র জঙ্গল। যেই লোক আমার ফ্রেন্ড আমাকে সেভ করেছিল, তার সাথেও আমি কথা বলে এসেছি। সো ভাইয়া, ঘটনাটা ভালো লাগলে পড়ে শোনাবেন, অনেক বেশি খুশি হব। এন্ড ডিয়ার লিসনার্স, কোথাও হাউস রেন্ট নিতে গেলে অবশ্যই একটু বুঝে দেখবেন। অলওয়েজ উইথ বোথ অফ দেম, লাভ, সালমান। তো এই ছিল ঘটনা, এবং এই ঘটনাটা আমরা পড়লাম। আশা করছি আপনাদের ভালো লেগেছে।